মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ধীরে ধীরে এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক বাস্তবতার দিকে এগুচ্ছে। এতদিন যুদ্ধের লক্ষ্যবস্তু ছিল সামরিক ঘাঁটি, তেল শোধনাগার, গ্যাস ক্ষেত্র কিংবা জ্বালানি অবকাঠামো। কিন্তু এখন সেই তালিকায় যোগ হয়েছে আরেকটি মৌলিক অবকাঠামো, পানি। সম্প্রতি বাহরাইন জানিয়েছে একটি ডিসালিনেশন প্ল্যান্টে ইরানের ড্রোন হামলায় স্থাপনাটির কিছু অবকাঠামোগত ক্ষতি হয়েছে। ঠিক তার আগের দিনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের কেশম দ্বীপের একটি মিঠা পানি তৈরির প্ল্যান্টে হামলা চালিয়েছে, যে কারণে অন্তত 30টি গ্রামের পানি সরবরাহ ব্যাহত হয়। এই পাল্টাপাল্টি অভিযোগ এবং হামলার খবর শুধু একটি সামরিক ঘটনার বর্ণনা নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধের এক নতুন কৌশলগত বাস্তবতার ইঙ্গিত। কারণ উপসাগরীয় অঞ্চল পৃথিবীর সবচেয়ে পানি সংকটপূর্ণ অঞ্চলগুলোর একটি, আর এই অঞ্চলের কোটি কোটি মানুষের জীবন নির্ভর করে সমুদ্রের লবণাক্ত পানি মিঠা করার বিশাল সব কারখানার উপর। ডিসালিনেশন প্ল্যান্ট আসলে কি, কেন এগুলো উপসাগরীয় দেশগুলোর জন্য এত গুরুত্বপূর্ণ, কেন এগুলো এখন যুদ্ধের সম্ভাব্য লক্ষ্যবস্তু, আর এই বাস্তবতায় ইরানের কৌশল কি, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমর ইনাল। ডিসালিনেশন প্ল্যান্ট মূলত এমন একটি শিল্প স্থাপনা যেখানে সমুদ্রের লবণাক্ত পানি থেকে লবণ ও অন্যান্য দূষিত উপাদান আলাদা করে পানযোগ্য মিঠা পানি তৈরি করা হয়। সমুদ্রের পানিতে গড়ে প্রায় 35 গ্রাম লবণ থাকে প্রতি লিটার পানিতে। এই পানি সরাসরি মানুষের পান করার উপযোগী নয়, তাই এই লবণ ও অন্যান্য রাসায়নিক উপাদান সরিয়ে পানিকে নিরাপদ করার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের পানি শুধু পান করার জন্যই নয়, কৃষি, শিল্প ও শহরের পানি সরবরাহ ব্যবস্থার জন্যও ব্যবহারযোগ্য হয়ে ওঠে। উপসাগরীয় অঞ্চলের ভৌগোলিক বাস্তবতায় এই নির্ভরশীলতার মূল কারণ। এই অঞ্চলের অধিকাংশ দেশ মরুভূমি পরিবেষ্টিত। এখানে বৃষ্টিপাত একেবারেই কম এবং নদীও প্রায় নেই বললেই চলে, যে কারণে প্রাকৃতিক মিঠা পানির উৎস খুবই সীমিত। গবেষণা অনুযায়ী উপসাগরীয় অঞ্চলের প্রায় 90% পানির উৎস আসে ভূগর্ভস্থ পানি এবং ডিসালিনেশন থেকে। কিন্তু গত কয়েক দশকে জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন এবং শিল্প সম্প্রসারণের কারণে পানির চাহিদা দ্রুত বেড়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে ভূগর্ভস্থ পানির মানও অনেক জায়গায় খারাপ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো ক্রমশ সমুদ্রের পানি মিঠা করার প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত থেকে কুয়েত পর্যন্ত আরব উপসাগরের তীরে 400টিরও বেশি বড় ডিসালিনেশন প্ল্যান্ট রয়েছে। বিশ্বের মোট ডিসালিনেশন সক্ষমতার প্রায় 60% রয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর হাতে। দেশভেদে এই নির্ভরশীলতার মাত্রা আরও স্পষ্ট। কুয়েতের পানযোগ্য পানির প্রায় 90% আসে ডিসালিনেশন থেকে। ওমানে এই হার প্রায় 86%, সৌদি আরবে প্রায় 70%, আর সংযুক্ত আরব আমিরাতে প্রায় 42% পানি আসে ডিসালিনেশন থেকে। সৌদি আরব আবার বিশ্বের সবচেয়ে বেশি ডিসালিনেশন পানি উৎপাদনকারী দেশ। অর্থাৎ এই প্ল্যান্টগুলো শুধু প্রযুক্তিগত অবকাঠামো নয়, এগুলো পুরো অঞ্চলের জীবনযাত্রা ও অর্থনীতির ভিত্তি। যুদ্ধের সময় যে অবকাঠামো একটি দেশের জীবনযাত্রাকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে, সেটি সাধারণত কৌশলগত লক্ষ্যবস্তু হয়ে ওঠে। উপসাগরীয় অঞ্চলের ক্ষেত্রে ডিসালিনেশন প্ল্যান্ট ঠিক সেই ধরনের অবকাঠামো। কারণ একটি বড় ডিসালিনেশন প্ল্যান্ট সাময়িকভাবে অচল হয়ে গেলে কয়েক লাখ মানুষের পানির সরবরাহ ব্যাহত হতে পারে। বড় শহরগুলো কয়েকদিনের মধ্যেই পানির সংকটে পড়তে পারে। এই বাস্তবতা যুদ্ধের সময় এটিকে অত্যন্ত সংবেদনশীল লক্ষ্যবস্তুতে পরিণত করে। বিশ্লেষকদের মতে উপসাগরীয় দেশগুলোর এই দুর্বলতাই ইরানের জন্য একটি কৌশলগত সুযোগ তৈরি করে। কারণ বাহরাইন, কাতার বা কুয়েতের মতো ছোট রাষ্ট্রগুলো তাদের পানির প্রায় পুরো চাহিদা ডিসালিনেশন প্ল্যান্ট থেকেই পূরণ করে। অন্যদিকে ইরানের কাছে রয়েছে নদী, বাঁধ এবং অভ্যন্তরীণ পানির উৎস, যা তাদের তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ করে। যে কারণে সংঘাতের সময় পানির অবকাঠামো লক্ষ্যবস্তু করলে উপসাগরীয় ছোট রাষ্ট্রগুলোর উপর চাপ সৃষ্টি করা সম্ভব, যা সামরিক নয় বরং রাজনৈতিক ও কৌশলগত চাপ তৈরি করতে পারে।
ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলার ঝুঁকি একেবারে নতুন নয়। 1990 থেকে 1991 সালের উপসাগরীয় যুদ্ধে ইরাকি বাহিনী কুয়েতের বেশিরভাগ ডিস্যালিনেশন সক্ষমতা ধ্বংস করে দেয়, যে কারণে দেশটির পানির সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় থেকেই বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন, উপসাগরীয় অঞ্চলের পানি অবকাঠামো যুদ্ধের সময় সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলোর একটি। যদি বড় কোনো ডিস্যালিনেশন প্ল্যান্ট ধ্বংস হয়, তাহলে তার প্রভাব শুধু পানির সংকটে সীমাবদ্ধ থাকবে না। পানি সরবরাহ ব্যাহত হলে কৃষি উৎপাদন কমে যেতে পারে, শিল্প কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং শহরের জীবনযাত্রা অচল হয়ে যেতে পারে। এছাড়া উপসাগরীয় অঞ্চল এরই মধ্যে খাদ্য আমদানির উপর অত্যন্ত নির্ভরশীল, যে কারণে পানির সংকট সরাসরি খাদ্য নিরাপত্তার উপরও প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো, পানির নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি হতে পারে, যা সামাজিক স্থিতিশীলতার উপর চাপ সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে এই ঝুঁকি মোকাবেলার জন্য উপসাগরীয় দেশগুলোকে পানির নিরাপত্তাকে একটি আঞ্চলিক নিরাপত্তা ইস্যু হিসেবে দেখতে হবে। যৌথ পানি সংরক্ষণ ব্যবস্থা, কৌশলগত পানি মজুত এবং বিকল্প উৎস তৈরি করা এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। কিছু দেশ এরই মধ্যে বড় পানি সংরক্ষণ প্রকল্প তৈরি করেছে, যেমন সংযুক্ত আরব আমিরাত কয়েক সপ্তাহের পানির মজুত রাখার সক্ষমতা তৈরি করেছে। তবে দীর্ঘমেয়াদে আরও ছোট এবং বিকেন্দ্রীভূত ডিস্যালিনেশন প্ল্যান্ট তৈরি করা, নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানো, এসবই হতে পারে ভবিষ্যতের সমাধান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রতিদিন নতুন নতুন সীমা অতিক্রম করছে। তেল, গ্যাস ও সামরিক ঘাঁটির পর এবার যুদ্ধের সম্ভাব্য লক্ষ্যবস্তু হয়ে উঠছে পানির উৎস। প্রশ্ন এখন, উপসাগরের ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো কি মধ্যপ্রাচ্যের এই সংঘাতের পরবর্তী বড় ফ্রন্ট হতে যাচ্ছে?